পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিজেপি কর্মী নেতৃবৃন্দের উপরে বল্গাহীন সন্ত্রাস, প্রায় 140 জন কর্মী খুন, বিভিন্ন সময় খুন করে গাছে টাঙিয়ে দিয়ে তাকে আত্মহত্যার তকমা, খুনের পর কোনো তদন্তের আগেই 15 মিনিটের মধ্যে জেলার শাসকের এবং জেলা পুলিশ সুপারের স্টেটমেন্ট যে মৃত্যুর কারণ পারিবারিক কলহ, মৃত্যুর কারণ পরকীয়া প্রেম, মৃত্যুর কারণ অবৈধ নারী সম্পর্ক, বিভিন্ন ধরনের বিশেষণে আমাদের শহীদরা ভূষিত হয়েছেন। 2 তারিখে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে পর্যন্ত 8 জন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং 5 তারিখ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর আমাদের 33 জন বিজেপি কর্মী খুন হয়েছে। মাওবাদী কায়দায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খুন করবার পরে কোথাও হাইটেনশন ওয়্যারে, কোথাও গাছের ডালে, কোথাও লাইট পোস্টে মৃত বিজেপি কর্মীকে টাঙিয়ে দেওয়া হচ্ছে। টাঙিয়ে দিয়ে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা হয়েছে যে বিজেপি করলে তার পরিণতি এ ধরনের হতে পারে। এরপর ভ্যাকসিনেশন নিয়ে চূড়ান্ত প্রতিহিংসামূলক বর্বরচিত আচরণ, বিভিন্ন অঞ্চলে কোথাও পঞ্চায়েত থেকে, কোথাও মিউনিসিপ্যালিটি থেকে স্লিপ বিতরণ করা হচ্ছে, সেখানে যারা বিজেপি সমর্থক, বিজেপি কর্মীরা ভ্যাকসিনেশন থেকে বঞ্চিত হয়েছেন। যারা দুয়ারে রেশন পৌঁছে দেবেন বলেছিলেন, তারা বিভিন্ন রেশন দোকান দুয়ারে পৌঁছে গিয়ে যাতে বিজেপিরা রেশন না পায়, বিজেপি কর্মীরা সেই ব্যবস্থা করেছেন। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মানুষজন তাদের নিজেদের জমি ভেড়ি করবার জন্য কোনো বিশেষ ব্যবসায়ীদের কাছে দেন। এটা একটা অলিখিত কোঅপারেটিভ সিস্টেম, দীর্ঘদিন ধরে চলে আসছে। অতীতের বাম আমলেও ছিল, বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলেও আছে। যারা ভেড়ি করবার জন্য নিজেদের জমি দেন, তাদের জমির পরিমাণ হিসাব করে কোথাও 3 মাস অন্তর, কোথাও 6 মাস অন্তর তাদের একটা টাকা দিয়ে দেওয়া হয় তার জমির আয় থেকে। উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল, দক্ষিণ 24 পরগনায় যে বিজেপি কর্মীরা জমি দিয়েছিলেন বা বিজেপির সমর্থক বা বিগত বিধানসভা নির্বাচনে যারা বিজেপিতে অংশগ্রহণ করেছিলেন বা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছিলেন, এই টার্মে বহু ক্ষেত্রেই তারা তাদের জমির থেকে তাদের চলতি ভাষায় যে খাজনা সেটা পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের যারা কোনো জায়গায় কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করতেন, তাদের বলপূর্বক কন্ট্রাক্টরের উপর প্রেশার ক্রিয়েট করে তাদের সেখানে চাকরি থেকে তারা চলে গেছেন। যারা অটো চালাতেন, যারা টোটো চালাতেন, বিভিন্ন রুট থেকে তাদের তুলে দেওয়া হয়েছে, নইলে বাধ্য হয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসেও কন্ট্রাক্টরের আন্ডারে বেশ কিছু কর্মী আছেন, সেখানেও তারা একই অবস্থার শিকার হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলে বিজেপির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনার কিয়দাংশে, নির্বাচনের পর তাদের কর্তৃপক্ষের উপরে জোর সৃষ্টি করে বলপূর্বক তাদের চাকরি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় কর্মীদের এখনও দোকান খুলতে পারছেন না। হুগলির বিস্তীর্ণ অঞ্চলে এই জিনিস চলেছে এবং সারা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূলের এই অবাধ সন্ত্রাস চলেছে। ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে নির্বাচনোত্তর পরিস্থিতিতে এ ধরনের হিংসা, এ ধরনের বলপ্রয়োগ, এ ধরনের বিভাজনের রাজনীতি এবং অমানবিক আচরণ আর অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাইনি। আমরা সাম্প্রতিককালে বিহারের নির্বাচন দেখেছি, বিনা রক্তক্ষয় নির্বাচন। নির্বাচনোত্তর পরিস্থিতিতে সেখানে শাসক দল, তাদের বিরুদ্ধে বিরোধীদের কোনো অভিযোগ নেই। যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে নরখাদক নরেন্দ্র মোদী
রক্তলোলুপ নরেন্দ্র মোদীকে ভারতের জাতীয় জনজীবন থেকে বিচ্ছিন্ন করবার স্লোগান দিতেন। সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর বিরোধীরা, বিজেপি বিরোধীরা ঐক্যবদ্ধভাবে যে নির্বাচনে অংশগ্রহণ করতেন এবং ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস বারবার নির্বাচনে গুজরাতে পরাজিত হবার পরেও গুজরাতে বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেননি, ছাপ্পার অভিযোগ আনেননি, বা নির্বাচনের পরবর্তীকালে কংগ্রেসের উপরে কোনো আগ্রাসনের অভিযোগ আনেননি। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে পুরো কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করছেন, যারা নির্বাচনের ঠিক পরে একটা নতুন মোদী বিরোধিতায় নেমেছেন, যারা কিছু অপ্রাসঙ্গিক, প্রমাণহীন, যুক্তিহীন, তথ্যহীন একটা পেগাসাসকে সামনে এনে লোকসভা এবং রাজ্যসভাকে ডিসরাপ্ট করে দিচ্ছেন। আজকে এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি এর আগেও বিভিন্ন আন্দোলনের রাস্তায় নামার সঙ্গে সঙ্গেই পুলিশ আমাদের গ্রেফতার করেছে। সাম্প্রতিককালে জাল ভ্যাকসিন বন্টনে অনিয়ম, সুষম বন্টনের অভাব, প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা বিডিওর কাছে, এসডিওর কাছে, জেলা শাসকের কাছে, সিএমওএইচের কাছে আমরা ডেপুটি। সারা পশ্চিমবঙ্গের যেখানেই বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পতাকা হাতে নেবার আগেই, কোনো স্লোগান শাউটিংয়ের আগেই তারা সেখানে গ্রেপ্তার হয়েছেন আমাদের সাংসদরা, গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, গ্রেপ্তার হয়েছেন বিধায়করা, বিজেপির সর্বস্তরের নেতা এবং দলীয় কর্মীরা। আজকে কোভিড মহামারীর কারণে বিজেপিকে পশ্চিমবঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলেই সেখানে পুলিশ গ্রেপ্তার করছে, অথচ তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে অবাধে কখনো পেট্রোলের মূল্যবৃদ্ধির দাম, কখনো রাস্তায় ফুটবল নিয়ে বেরিয়ে পড়ছেন, কিন্তু এদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা অন্তত এই ঘটনা থেকে এটা বুঝতে পেরেছি এবং আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যে ভাইরাসের ভ্যারিয়েন্ট আছে সেটাও রাজনীতি সচেতন, কারণ এই ভাইরাস বিজেপিকে দেখলেই আক্রমণ করে, কিন্তু তৃণমূলকে এতটাই ভয় পায় যে এই ভাইরাস তৃণমূলকে কোভিড ভাইরাস আক্রমণ করে না, তাই তাদের অবাধ গতিবিধি চলেছে। এই সাময়িক পরিস্থিতিকে সামনে রেখে আগামী 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরে, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত সর্বস্তরে তৃণমূল বিরোধী একটি আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি। আগামী 9ই আগস্ট শহীদ দিবস এবং সন্ত্রাসের বিরুদ্ধেও জাল ভ্যাকসিন নিয়ে প্রত্যেক জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মশাল মিছিল হবে। বিশ্ব আদিবাসী দিবস হিসাবেও আজকে এই দিন পালিত করবেন আমাদের যারা এসটি মোর্চার যে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ আছেন, এরাও প্রত্যেক জেলায় সেটি পালন করবেন আগামী 9ই আগস্ট। 10ই আগস্ট স্বচ্ছতা অভিযান, স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন মনীষীদের মূর্তি যা বিভিন্ন জায়গায় আছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেগুলোকে পরিচ্ছন্ন করবার কর্মসূচি এবং সমস্ত বিধানসভা কেন্দ্রে জনসম্পর্কের জন্য বিশেষ জনসম্পর্ক অভিযানের ব্যবস্থা করা হয়েছে। আগামী 11ই আগস্ট সমস্ত বুথে বৃক্ষরোপণের কর্মসূচি এবং প্রত্যেক শহীদদের, যারা এই আমাদের বিগত দিনের তৃণমূল বিরোধী লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি অর্থাৎ রেস্টোরেশন অফ ডেমোক্রেসি নিয়ে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সাংসদ, বিধায়ক এবং বিজেপির সাংগঠনিক যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে যাবেন। আগামী 12ই আগস্ট মহিলা মোর্চার কর্মসূচি, মহিলা নির্যাতনের প্রতিবাদে আইন অমান্য এবং গ্রেপ্তার বরণ করবেন সমস্ত জেলা স্তরে, প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভারতীয় জনতা মহিলা মোর্চার নেতৃত্বে মহিলা নির্যাতন এবং মহিলাদের উপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন নির্বাচনোত্তর কালে যে মহিলারা আক্রান্ত হয়েছেন তাদের সমর্থনে আজকে এই মহিলা অমান্য আন্দোলন করবেন। আগামী 13ই আগস্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে কবাডি, ফুটবল টুর্নামেন্ট, প্রত্যেকটা বিধানসভায় স্পোর্টস এবং আমাদের যা ক্লাব সেল আছে তারা এই কার্যক্রম পালন করবেন। 13ই আগস্ট ফুটবল টুর্নামেন্ট এবং কবাডির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 14ই আগস্ট শেষ 14ই আগস্ট আরেকটি বিশেষ কর্মসূচি। আমরা জানি যে 14ই আগস্ট মধ্যরাত্রের যে স্বাধীনতা হয়েছিল
ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিলেন কিছু নেতৃত্ব, ওল্ড মেন ওয়্যার ইন হারি, শুধুমাত্র গদিতে বসার তাগিদে, যেটা কোনো রাষ্ট্র নয়, কোনো জাতি নয়, সেই পাকিস্তানের দাবি আমরা মেনে নিয়েছিলাম মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে। আমাদের সাংস্কৃতিক মানচিত্র আমাদের রাজনৈতিক মানচিত্র থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাই সেই দেশভাগ সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশভাগ সেখানে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি অংশ আমাদের থেকে চলে গিয়েছিল, এ সম্পর্কে আমাদের বিভিন্ন জায়গায় সেমিনার, 5টি জায়গায় সেমিনার, 6টি জায়গায় সেমিনার আমাদের সংগঠিত হবে। এই সেমিনারে কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি এবং কৃষ্ণনগর, কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি, কৃষ্ণনগর বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের পক্ষ থেকে এই কর্মসূচি আমাদের সংগঠিত হবে। 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর উপলক্ষে জেলায়, মণ্ডলে এবং সমস্ত বুথে কর্মসূচি পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে, সেখানকার বিশিষ্ট জনেদের নিয়ে আমাদের এই দিনটিকে যেভাবে পালন করা হয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 15ই আগস্টে আমরা এই দিনটি পালন করি। এবং এই দিনে একটি বিশেষ সংযোজন আছে। দেশের প্রধানমন্ত্রী 135 কোটি মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে সকাল 9টার সময় ভারতবর্ষের সমস্ত মানুষ একযোগে জাতীয় সঙ্গীত আমরা একসঙ্গে গাইব। 16ই আগস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস, জেলা কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ র্যালি। পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বরকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গণতান্ত্রিক কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করবার অধিকার, মত প্রকাশের অধিকার, নিজের মতো করে নিজের দলের কথা বলার অধিকার, সরকারি নীতি সিদ্ধান্তকে সমালোচনা করার অধিকার, যে অধিকার আজকে আমাদের বর্তমানের সরকার কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে সমস্ত জেলায় আমাদের পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস আমাদের পালিত হবে। এই 9 তারিখ থেকে আমাদের 16 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের তরফ থেকে শেষ। ধন্যবাদ। এই মুহূর্তে আগরতলায় ধুমধুমার চলছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছলেন যুব নেতাদের গ্রেফতারের বিরোধিতায়। তিনি খোয়াই থানায় সরাসরি চলে যান, সেখানে অবস্থান করেন এবং অন্যান্য নেতারাও ছিলেন। কি কারণে বিজেপি ত্রিপুরার মাটিতে তৃণমূলের সংগঠনকে দানা বাঁধতে দিচ্ছেন? দেখুন, ধুমধুমার চলছে এই শব্দটা আমি মনে করি না। প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে তাদের কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজ্যে যাওয়ার। তৃণমূল একটি রাজনৈতিক দল বলে তারা দাবি করে এবং কংগ্রেসের সর্বভারতীয় হয়ে ওঠার লক্ষ্যে তাদের ত্রিপুরা সফরকে সবাই অত্যন্ত স্বাগতই জানাবে এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই দেখবেন। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা এই নিয়ে আমরা বিশেষ কিছু বক্তব্য রাখতে অপারগ। তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস NHRC রিপোর্ট থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে নেবার জন্য এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে হিংসা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে চালিয়েছে, ভারতবর্ষের রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে যাতে সেটা না পৌঁছয় তার জন্যই তারা ত্রিপুরাকে হাতিয়ার করেছে। একটা রাজনৈতিক দল কোভিড বিধির মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি তাদের কার্যক্রম করেন, নিঃসন্দেহে কোনো রাজ্যের প্রশাসন সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কিন্তু এর আগেও একটি বেসরকারি সংস্থাকে ডিটেইন করা হলো, যার সঙ্গে দূর দূর পর্যন্ত তৃণমূলের কোনো সম্পর্ক না থাকারই কথা, একটা প্রাইভেট এন্টিটি। সেটা নিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী যারা এখানে শপথ নিয়েছেন, এখানকার ক্যাবিনেট মন্ত্রীরা ত্রিপুরায় পৌঁছে গেলেন। এটা খুব একটা সংবিধানসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এ ঘটনা কাম্য নয়। তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হবার চেষ্টা করছেন। ত্রিপুরার মানুষের থেকেও তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য পশ্চিমবঙ্গে তাদের সন্ত্রাসের থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই ত্রিপুরায় এই ঘটনা চলছে। ত্রিপুরার মানুষ শান্তিপ্রিয় মানুষ। ত্রিপুরায় অতীতেও তৃণমূল কংগ্রেস গেছেন, বিগত বিধানসভা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ত্রিপুরার মানুষ তাদের জমানত বাজেয়াপ্ত করে ছেড়ে দিয়েছে এবং এদের ভবিষ্যতে এটাই লেখা আছে। নির্বাচনের আগে যতবার আপনাদের গাড়িতে অভিপ্রেতভাবে হামলা হয়েছে, আপনারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
কিন্তু যেটা আমরা গত দুদিনে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরে, সেদিনও হামলা হলো, আজকে ওখানে তৃণমূলের নেতা সুদীপ বর্মনের গাড়িতেও একইভাবে হামলা হয়েছিল, কোর্টে যাচ্ছিলেন, তিনি থানায় পৌঁছন, এবং গোটা ক্ষেত্রে অভিযোগটা কিন্তু বিজেপির বিরুদ্ধে, মানে গণতন্ত্রের জায়গাটা সেখানেও নিন্দাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যেদিন আক্রান্ত হয়েছেন বলে সংবাদ মাধ্যমের সামনে বলা হচ্ছে, সেদিন ঘটনা ছিল যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী 90% ভ্যাকসিনেশন ত্রিপুরায় সম্পূর্ণ করতে পেরেছেন। বিজেপির পক্ষ থেকে, যুব শাখার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানোর একটা প্রোগ্রাম ছিল, যেটা ত্রিপুরার সর্বত্র পালিত হচ্ছিল। আমরা তাদের পোস্ট করা ভিডিও যেটা দেখতে পেয়েছি, একটি মিছিলের পাশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছিল এবং মিছিলের একদম টেল এন্ডে একটা সরু পতাকা লাঠি দিয়ে গাড়ির উইন্ডস্ক্রিনে মারা হয়। আমরা এই ঘটনাও নিন্দা করেছি যে এটা বিজেপির রুচি সংস্কৃতির বিরোধী, বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু আক্রান্ত হয়েছেন, গাড়ি ওপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত, এই খবরটি সঠিক নয়। গতকালকের যে ঘটনায় তাদের ভিডিও পোস্ট দেখেছে এবং তাদের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি, সেটা খুব একটা সুখকর নয়। সে ঘটনারও আমরা নিন্দা করেছি, কারণ বিজেপি, ত্রিপুরা বিজেপি এবং সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসকে কোনো প্রাসঙ্গিক শক্তি বলে মনে করে না। সুতরাং তারা যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন এবং যে ভাষায় তারা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, সেটাও কিন্তু পাবলিক ডোমেনে আছে। প্রতিনিয়ত তারা একটা সংঘর্ষের আবহ তৈরি করতে চাইছেন। এই তৈরি করে তারা কাদের কাছে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, তাদের ব্যাপার। নির্বাচন যখন আসবে, নির্বাচনে সে কথাগুলো বলবেন। রাজনৈতিক দল যেতেই পারেন, কিন্তু ভয়ের কোনো বাতাবরণ বা ভয়ের পরিস্থিতি নেই। আমি এক মিনিট দাঁড়ান। এই যে আমাদের ঋত্বিক প্রশ্নটা বললো, আমি একটা বিষয় এখানে শুধু অ্যাড করতে চাইছি। এখানে শ্রমিকদাও বসে আছে, আমিও বসে আছি। জীবনে প্রথমবার ত্রিপুরায় গিয়ে কি হয়েছে না হয়েছে কেউ জানে না। আমাদের দুজনের গাড়ি অন্তত নাই করে মিলিয়ে 50-60 বার ভেঙেছে। আপনারা কোন টিভি চ্যানেলে সারাদিন ধরে দেখিয়েছেন? আমাদের কোন কেন্দ্রীয় মন্ত্রী এসে এখানে ধর্ণা দিয়ে পড়েছিলেন? আমার রাজ্য সভাপতির গাড়ি না ভাঙাটাই খবর হয়, বাংলা খবর হয় না। ওখানে কিছুই ঘটেনি। আমি দেখলাম কিছু লোকজন উন্মাদের মতো দৌড়াদৌড়ি, এখান থেকে একজন নেত্রী গেছেন, তিনি বাইকে লাঠি মারছেন। আমার আপনাদের কাছে একটাই আগ্রহ, রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের খবর যতটুকু দেখিয়েছেন গাড়ি ভাঙার, ওদের গাড়ি ভাঙার খবরও পশ্চিমবঙ্গের মিডিয়া ততটুকুই দেখান। কারণ ত্রিপুরা বাইরের রাজ্য, সেখানকার পুলিশ তদন্ত করছে। যদি কেউ দোষী হয়, তিনি বিজেপি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাদের যারা গাড়ি ভেঙেছিল, যারা শ্রমিক ভট্টাচার্যের চেন আর ঘড়ি ছিনতাই করে নিয়েছিল, যে আমার মাথায় বাড়ি মেরেছিল, তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আমার মিডিয়া চ্যানেলগুলো, সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, এটাও আপনারা সকলকে জানান, সেই গ্রেপ্তারি কিন্তু এখনো হয়নি। তার জন্য তৃণমূলের বলার কোনো অধিকার নেই এই ঘটনা ঘটার, কিন্তু আমরা ঘটনার নিন্দা করি। গতকাল যে ঘটনা ঘটেছে, যারা তৃণমূলের নেতারা যারা গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হয়েছে, মহামারী আইন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট। কিন্তু তৃণমূলের যারা আক্রান্ত হয়েছে, তৃণমূলের একটা অভিযোগ যে তারা থানায় অভিযোগ করা সত্ত্বেও এই ঘটনায় একাধিক ভিজুয়াল এভিডেন্স রয়েছে, কিন্তু আমরা কোনো ভিজুয়াল এভিডেন্স দেখিনি, সম্ভবত আপনারাও দেখাতে পারেননি। আমাদের বক্তব্য, আমাদের বলা হলো, এখানে শ্রমিকদা বললেন যে সবাই আমাদের তো রাস্তায় নামলেই সব ধরনের মামলা দিয়ে দিচ্ছে। সমস্ত ধরনের যতগুলো বললেন, সবকটা মামলা আমাদের প্রত্যেকের বিরুদ্ধে আছে। আপনি আচারী ধর্ম, উল্টা চোর কোতোয়ালকে ডাটে। আগে নিজেরা শেখান, তারপরে অন্যকে শেখাবেন। আর আমার বলতে খারাপ লাগছে, আমি এটাকে সমর্থন করি না, কিন্তু সোশ্যাল মিডিয়া তো আপনারাও দেখছেন যে তারা এমন অঙ্গভঙ্গি করে লাফালাফি করছেন, লোকে তো বলছে যা হয়েছে ভালো হয়েছে। আমরা একে সমর্থন করি না, কিন্তু লোকেকে ইনস্টিগেট করার পেছনে এদের ভূমিকা রয়েছে, এখান থেকে যারা গেছেন। আর ত্রিপুরার যিনি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি তো শুনলাম পশ্চিমবঙ্গে থাকেন, ওখানে নাকি বাড়ি ভাড়া করে ত্রিপুরায় রয়েছেন, আমাদের উত্তর পাড়ার লোকজন হতে পারে। কাজেই এ ধরনের কথাবার্তা যিনি যারা বলছেন, বহিরাগত নিজেদের বহিরাগতকে নিয়ে গেছেন ওখানে। দাদা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে দিল্লিতে গিয়ে ধর্নায় বসবেন, এই যে ত্রিপুরায় ঘটনা ঘটেছে সেই ইস্যুতে।
আপনার কি মনে হয় ত্রিপুরার ঘটনাটাকে রাজ্য স্তরে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তৃণমূলের? করুন না চেষ্টা, রাজনৈতিক দল তো চেষ্টা করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। যেখানে খুশি ধর্ণা দিতে পারে, মঙ্গল গ্রহে তৃণমূল চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। রক্ত অনেক ঝরেছে। বিজেপি একদিনে ত্রিপুরায় ক্ষমতায় আসেনি। বিজেপির প্রার্থী হরি শর্মা 1989 সাল তপন শিকদার বিষ্ণুকান্ত শাস্ত্রী সভাপতি ছেড়ে যাওয়ার পরেই সেখানে গুলি চলল। বিজেপি তখন প্রাসঙ্গিক ছিল না, 1% ভোটের পার্টি ছিল। প্রার্থীকে গুলি করে খুন করলো শুধু নির্বাচনে বন্ধ করবার কারণে। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তিনজন কার্যকর্তা, চারজন কার্যকর্তা, আমাদের সুধাময় দত্ত, শ্যামল সেনগুপ্ত, শুভঙ্কর চক্রবর্তী তুলে নিয়ে গেল দিনেন্দে, তাদের তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে আজ পর্যন্ত তাদের বডি ট্রেস পাওয়া যায়নি। কত কর্মী বিজেপিতে খুন হয়েছেন। সিপিআইএম এর সেই সন্ত্রাস, ইনসার্জেন্টের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ওপরে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপরে, অন্য সংগঠনের উপরে আক্রমণ, ক্রিশ্চিয়ান মিশনারিজদের সঙ্গে নিয়ে বিজেপির ওপরে আক্রমণ দিনের পর দিন ঘটেছে। অনেক রক্ত ঝরিয়ে ওখানে বিজেপি ক্ষমতায় এসেছে। সুতরাং তাড়াতাড়ি সেখান থেকে বিজেপিকে সরিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে যে শাসক দলের অঙ্গুলি। ভাই, এটা বলবার দায়িত্ব আমাদের নয়। আমি সর্বভারতীয় বিজেপি স্পোকসপারসন নই। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে যেটা হচ্ছে পশ্চিম প্রেক্ষিতে আমাদের প্রশ্ন করুন। এটা ত্রিপুরা বিজেপি উত্তর দেবে। আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। ত্রিপুরার ঘটনাকে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক করবার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস বিফল হবে। এতে কোনো লাভ নেই। এত তাড়াতাড়ি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি হয়ে ওঠা যায় না। সমিতা, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গে যথেষ্ট ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে, এবং তিনি বলেছেন যে এখনো 70% ভ্যাকসিনেশনের কাজ বাকি পশ্চিমবঙ্গে, ভ্যাকসিন পাঠানো পশ্চিমবঙ্গে বাড়ানো। এই প্রশ্নে আপনার মন্তব্য? কিভাবে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন হচ্ছে সে সম্পর্কে অধীর রঞ্জন চৌধুরী কিছু বলেছেন? আগে সেই বিষয়ে মানুষের মনোরঞ্জন করুন, তারপরে কম ভ্যাকসিনের প্রশ্নটা তুলবেন। আমরা বলিনি যে পর্যাপ্ত ভ্যাকসিন আছে, প্রতিদিনই এক কথা বলছে। শুধু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নয়, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, কোনো নেতা, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই কথা বলেননি সেই দেশে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। যেটুকুনি ভ্যাকসিন আছে তার সুষম বন্টনের ব্যবস্থা করুন। বিভিন্ন জায়গায় কলকাতা কর্পোরেশনের কাছে ভ্যাকসিন নেই বলে ফিরহাদ হাকিম স্টেটমেন্ট করছেন, আর কলকাতার তাদের বিভিন্ন কর্পোরেশনের ইউনিট বন্ধ করে দিচ্ছেন, ভ্যাকসিনেশন ইউনিটকে। আর একইভাবে কলকাতা কর্পোরেশনের মধ্যে তৃণমূল কংগ্রেস ক্লাবঘর থেকে তাদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ছবি লাগিয়ে তারা সেখান থেকে ভ্যাকসিন দিচ্ছেন। এর চিত্র তো মানুষের জানা। পশ্চিমবঙ্গে কত ভ্যাকসিন এসেছে, পশ্চিমবঙ্গে কত ভ্যাকসিন দেওয়া হয়েছে, কোন কোন ফেজে কত ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে, আর কত ভ্যাকসিন এখনও তাদের স্টকে আছে, অ্যাডমিনিস্ট্রেট করা বাকি। আজকে সেই পরিসংখ্যানটা মানুষের সামনে দিন। ভ্যাকসিনেশনের ডিস্ট্রিবিউশনের সিস্টেম কি? কেন্দ্র সরকারের তো একটা নির্দিষ্ট নীতি আছে। সেখানে আপনি বলতে পারেন যে আমরা এত চেয়েছিলাম, এতটা পাইনি, কম হয়েছে। দেশের প্রধানমন্ত্রী বা ভারতের স্বাস্থ্য মন্ত্রক একথা বলেনি যে আমরা পর্যাপ্ত প্রয়োজন মতো ভ্যাকসিন সকলকে দিতে পারছি, কিন্তু তাদের একটা নির্দিষ্ট নীতি আছে যে কিভাবে তারা ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করেছেন রাজ্যের মধ্যে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানান এটা যে তারা কিভাবে ভ্যাকসিন দিচ্ছেন। হসপিটালে লাঠিচার্জ হচ্ছে, হসপিটালে পর্যাপ্ত ভ্যাকসিন নেই, আর হসপিটালের পাশেই ক্লাবে ভ্যাকসিনেশন চলেছে। কোথাও যে কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে গেছে 1.5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, কোঅর্ডিনেটর নামে একটা আজীব পদ তৈরি করে আজকে তাদের মাধ্যমে ভ্যাকসিনেশন চলেছে। বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে পূর্বতন কাউন্সিলররা স্লিপ ইস্যু করছেন, বিভিন্ন পঞ্চায়েতে সেখানে স্লিপ বিলি হচ্ছে। তো এটা কি পদ্ধতি সেটা তারা জানান। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশনের জন্য যে অব্যবস্থা তৈরি হয়েছে, এটার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর দায়ী। জাতীয় স্তরে বিরোধী ঐক্যকে মাথায় রেখেই কি অধীর রঞ্জন চৌধুরীর চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে প্রধানমন্ত্রীকে? এর ওপর হাত রাখাটা সহজ কথা নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। আমার আরেকটা প্রশ্ন, আলিমুদ্দিনে বা সিপিএমের কেন্দ্রীয় কমিটির নির্দেশ এবারে তারা স্বাধীনতা দিবস বড় করে পালন করবেন, এবং আলিমুদ্দিনের ছাদেও দেখা যাবে জাতীয় পতাকা কাস্তে হাতুড়ির পাশে। কি বলবেন? পাশে একটা ছোট্ট তৃণমূলের পতাকাও দেখা যেতে পারে। আমরা যখন আমাদের ছাত্রাবস্থায় ডিওয়াইএফআই সোভিয়েত রাশিয়ায় কোনো জায়গায় যুব উৎসবে গিয়ে আমাদের এখানকার ডিওয়াইএফআই এর নেতারা
তারা ভারতের জাতীয় পতাকা বহন করতে অস্বীকার করেছিলেন, খবর হয়েছিলেন। অতীতে আমরা খুব একটা বেশি 15ই আগস্ট কমিউনিস্ট পার্টির মধ্যে উৎসাহ দেখিনি, তবে যেভাবে উৎসাহের বন্যা এখন শুরু হয়েছে, আলিমুদ্দিনের ওপরে যখন জাতীয় পতাকা উঠেছে, আলিমুদ্দিনের বারান্দায় তৃণমূল পতাকা উঠল বলে অলরেডি পার্টির পাঠচক্রে শুরু হয়ে গেছে ওই বিজেমূল যে ফর্মুলা, সেটার থেকে ছড়িয়ে আনতে হবে এবং বিজেপি যে একমাত্র শত্রু এটাকে বলে কত তাড়াতাড়ি তৃণমূলের কোলে ঝাঁপ দেওয়া যায়। আজকে হরেকৃষ্ণ কোঙ্গারের পার্টি, মুজফ্ফর আহমেদের পার্টি, তাদের উত্তরসূরিরা আজকে সেই রাস্তায় নেমে গেছেন। তবে জাতীয় পতাকা তুলেছেন, এটাকে স্বাগত, এটা আনন্দের বিষয়। শেষ। ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা অভিযোগ করলেন, কিন্তু যেটা নতুন করে যে কোভিশিল্ডের যে ভাবটা ছিল সেটা পূর্ণ হয়েছে। ফিরাদ হাকিম বলছে কালকে থেকেই পুরসভার যে সমস্ত ক্যাম্পগুলো সেগুলো শুরু করে দেওয়া মনে হয়, যেটা রাজ্যের সব অবস্থা যাবে স্বাভাবিকভাবে ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে পেয়েছেন তো, অসুবিধা নেই তো কোনো, তাহলে খুশি থাকা উচিত। ভ্যাকসিনেশন নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না, কোনো বিভাজন চাই না। পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে এরকম কোনো অবস্থা যদি তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে নির্বাচিত সাংসদরা আছেন তারা পার্লামেন্টে, তারা পশ্চিমবঙ্গের দাবিতে সরব হবেন। এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সহযোগিতা চায়, রাজ্য কেন্দ্র সমন্বয়ের মধ্যে দিয়ে মানব সভ্যতার সবচেয়ে বড় সংকটের সামনে মোকাবেলা করা হবে। আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বন্যার যা পরিস্থিতি হয়ে রয়েছে, জল এখন অনেক জায়গায় নামেনি, উল্টে যেটা হয়েছে যে বাজার দর প্রচন্ড বেড়ে গেছে, অগ্নিমূল্য। কিন্তু কি মনে হচ্ছে ইন্টারভেনশন এক্ষুনি দরকার, কারণ শহর এবং শহরাঞ্চলে বাজারের দর কিন্তু প্রচন্ড বেড়েছে। দেখুন, এই বন্যাটা তো ম্যানমেড বন্যা, এটার ব্যাপারে অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঠিকই বলেছেন উনি, যে ম্যানমেড বন্যা। কারণ যেভাবে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের পরবর্তীকালে দেখেছি এবং উদয়নারায়ণপুর, হাওড়া, আমতার সংলগ্ন বিভিন্ন জায়গায় যেভাবে অবৈজ্ঞানিক, অপরিণামদর্শী যে পদক্ষেপের দেখেছি আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার জন্যই বন্যা তৈরি হয়েছে। এখন এটা রাজ্যকে ইন্টারভেন করতে হবে। সমস্ত দোষ তো আর কেন্দ্রের ঘাটে চাপিয়ে দেওয়া যায় না। পটলের দাম বাড়লো কেন, বেগুনের দাম বাড়লো কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, এই স্লোগান আমার মনে হয় বাংলার মানুষ গ্রহণ করবে না। যে বিষয়ে প্রেস কনফারেন্স ছিল, ম্যানমেড বন্যা মানে এটাই বোঝাতে চাইছি যে যেভাবে পশ্চিমবঙ্গে একদিকে খাল কেটে আরেকদিকে জল চলে যাচ্ছে যে ব্যবস্থা করেছেন, আজকে ওদিকের শিলাবতী, মুন্ডেশ্বরী, কংসাবতী, রূপনারায়ণ, কেঠাই, কানা দামোদর, এই যে বিস্তীর্ণ অঞ্চল ঘিরে যে প্রতি বছরের সামান্য জলেই যে জলোচ্ছ্বাস হচ্ছে, তার কারণ কি? একদিকে নাব্যতা নেই, ওই এলাকায় যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যা, সেখানে 3-3টে বালির খাদানে বালি উঠছে, জল ধরে রাখবার ক্ষমতা নেই। আগে কাঠের ব্রিজ ছিল, বোল্ডার দিয়ে লাগানো হয়েছে ব্রিজ, সেই ব্রিজটা এখন নতুন ব্রিজ তৈরি হয়েছে, বোল্ডারটা বোল্ডারের জায়গায় আছে। এই ধরনের অপরিকল্পিত পদক্ষেপ এবং সর্বস্তরে দুর্নীতি, একটা বাঁধকে দীর্ঘদিন ধরে রাখা যাচ্ছে না, প্রতিদিন সামান্য জলে বাঁধ ভেঙে যাচ্ছে, এর জন্য কে দায়ী? শেষ কথা। প্রেস কনফারেন্স রিলেটেড আমার একটা প্রশ্ন, এই যে মশাল মিছিল কাল আপনারা বের করবেন বলে ঘোষণা করলেন, বিভিন্ন সাংগঠনিক জেলায় তথা কলকাতায় পুলিশ তো অনুমতি দেয়নি বলেই আমাদের কাছে খবর, তাই পুলিশের অনুমতি ছাড়াই কি আপনারা মশাল মিছিল নিয়ে বেরোবেন? রাজনৈতিক দলের কর্মসূচি যেভাবে হয় হবে। আমরা তো ঘোষিত কর্মসূচি আমরা পুলিশকে জানিয়ে কর্মসূচি করছি। কোভিড দূরত্ব জন্য যে সামাজিক দূরত্ব বজায় রেখেই, কোভিড বিধি মেনেই, আইনের যেটা পড়ে না যে 50 জনের সীমা আছে, সমস্ত জায়গায় আমরা সিম্বলিক ওয়েতে প্রতিবাদ করব। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী পুলিশ কী আচরণ করবেন সেটা তাদের উপরে। আমি একটা বিষয় আপনাদের কৌতূহল হবে, সে কারণে আমি যা জানাচ্ছি, সেটা হচ্ছে এই প্রসঙ্গের বাইরে আমরা গতকাল খুব আনন্দ করেছি। আমাদের অ্যাথলেটিক্সে প্রথমবার আমরা সোনা পেয়েছি। তার জন্য দেশের মানুষ, 135 কোটি মানুষ আনন্দিত আছেন, উল্লসিত আছেন। এত অসাধারণ ফলাফল অলিম্পিকে এর আগে হয়নি। যে প্রদেশ থেকে রেজাল্ট এসছে তার মধ্যে মণিপুর আছে, আসাম আছে, হরিয়ানা আছে, যেগুলো ভালো লাগুক বা না লাগুক, বিজেপি সরকার আছে এবং অনেকদিন ধরেই বিজেপি সরকার আছে। আমার রাজ্য সরকারের কাছে একটাই প্রশ্ন, এই যে 10 বছর ধরে প্রত্যেকটা ক্লাবকে খেলোয়াড় তৈরির জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো, মুখ্যমন্ত্রীর 2 ভাই, এক ভাই 6 বছর পশ্চিমবঙ্গের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আর এক ভাই পরের 6 বছরের জন্য পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে, হকিরও বোধহয় আছেন দায়িত্বে। কতগুলো ব্রোঞ্জ, রূপো, সোনা আনলেন, ওই 2 লক্ষ টাকা ফেরত নিলে কতগুলো রূপো, সোনা, ব্রোঞ্জ হবে সেটার হিসাব হোক।
আর এরা কতগুলো আনতে পারলো এটার হিসাব হোক। এবার এটা আমার আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ, প্রয়োজনে আমরা RTIও করতে পারি। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।